আমি এইটুকু জানি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা সহ্য করেন না। উনি পুলিশকে স্ট্রিক্টলি বলেছেন এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হ্যাভ টু ডেল্ট ভেরি ফার্মলি। মুখ্যমন্ত্রী যখন রথযাত্রায় ব্যস্ত, মুখ্যমন্ত্রী যখন দীঘায় নাটক করতে ব্যস্ত, তখন সাউথ কলকাতার একটা ল কলেজে একটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা ঘটে যায়। সেটা নিয়ে মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত মুখ খোলেননি এবং অভিযুক্ত যারা ধরা পড়েছে তাদের পরিচয় তৃণমূলের অবৈধ সন্তান রূপে আমরা পাচ্ছি। তো আজকে এটা নিয়ে কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ये बड़ी अच्छी बात कही आप। মনোজিৎ মিশ্র এবং জেব আহমেদ এইরকম একটা নামের ছেলে, একজন কাটুয়া এবং দুজন বাঙালি। এইসব ছেলেরা এরা সাউথ কলকাতার ওই কলেজটাতে বিভিন্ন রকমের তোলাবাজি, জুলুমবাজি এবং তারা একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার ওখানে চেষ্টা করতো। তো এখানটায় ওই মেয়েটাকে ডেকেছিল এবং ডেকে বলেছিল যে তোমাকে কলেজের মেয়েদের জিজ্ঞেস করে দেবো। তো এই জন্য লোভে পড়ে মেয়েটাও গেছিলো কথা বলতে এবং তার মধ্যে যে মনোজিৎ বলে ছেলেটা ছিল, হঠাৎ করে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। মেয়েটা প্রত্যাখ্যান করায়, সে মেয়েটার উপর জোর জবরদস্তি করে এবং ওকে টানতে টানতে নিয়ে যায় তাদের যে সিকিউরিটি অফিস আছে ওখানটায়। মানে একটা মানুষের কতটা পরিমাণে প্রভাব থাকলে যে সে সিকিউরিটি অফিস পর্যন্ত একটা মেয়েকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বাদ বাকি মানুষজনগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্রথমে সেমিনার রুমের সামনে নাটক করা হলেও সেখানটায় কেউ দেখতে পায়নি। তারপরে সে যখন টানতে টানতে সিকিউরিটি অফিস পর্যন্ত নিয়ে যাচ্ছে তখনও কেউ দেখতে পায়নি। তার মানে এই ছেলেটার কতটা প্রভাব বা প্রতিপত্তি তোমরা এবারে চিন্তা করে নাও। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। পশ্চিমবঙ্গের শুধু যে এই কলেজটা, এই কলেজে বলে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে এইরকম টিএমসিপির কিছু কিছু অবৈধ সন্তান, মমতা ব্যানার্জির কিছু কিছু অবৈধ সন্তান এরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এইসব যে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোর প্রমাণ প্রত্যেকটা ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। কারণ অবৈধ সন্তান এদের বাবা মা এদেরকে ঠিকঠাকভাবে লালন পালন করতে পারেনি, তাই এদের মানসিকতাটা এতটাই বিকৃত হয়ে গেছে যে এরা অন্যের মা বোনকেও ছাড়তে এদের এতটুকু দ্বিধাবোধ হচ্ছে না। তো এদেরকে এত পরিমাণে শাস্তি দেওয়া উচিত। আর এদেরকে যারা সাপোর্ট করছে, দেখো তৃণমূলে যতক্ষণ ভালো ছিল ততক্ষণ ছিল। তৃণমূল হচ্ছে কলা খেয়ে কলার খোসা ছেটে ফেলার মাল। তো এখানটায় এরা যখন তৃণমূল দলটা করতো ততদিন পর্যন্ত এরা ভালো ছিল। যখন একটা খারাপ কাজ করলো তখন তৃণমূলের বৈধ থেকে অবৈধ সন্তান হয়ে গেল। তো এখানটায় তৃণমূলের কিছু কিছু নেতা তারা অনেক ভাষণ দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন। তো আজকে সেই ইন্টারভিউগুলো আমিও তোমাদের শোনাবো। আর ওই ইন্টারভিউগুলোকে নিয়ে একটু খেললেই হবে। अरे हाँ भाई हाँ। সমাজের অবক্ষয়, এইসব ঘটনা নিয়ে যত রাজনীতিকরণ কম হবে তত কিছু কিছু সমাজের দুষ্কৃতকারী বা বিকৃত মনের লোকদের উৎসাহ কম পাবে তারা। প্রথমে বিজেপি করতে গিয়ে খড়গপুরে কচুবনে লাথি খাওয়া জয়প্রকাশ মজুমদার তিনি এখানটায় বলছেন যে এইসব কিছু নিয়ে যত পাবলিসিটি আছে ওগুলো যত কম হবে এবং এগুলো নিয়ে যত কম রাজনীতি হবে তো সেই মানুষগুলো শাস্তি পাবে। তো আমি ওনাকে একটা কথা বলি, তিনি যখন বিজেপি করতে গিয়ে কচুবনে লাথি খেয়েছিলেন সেটা নিয়ে তো ভালোই রাজনীতি উনি করেছিলেন। উনি তো ক্যামেরার সামনে এসে বিশাল নাটক করেছিলেন। এখন তাদেরই পদতলে তিনি আশ্রিত হয়ে আছেন। তো তোমাকে একটা কথা বলি জয়প্রকাশ বাবু, তোমার এই যে বিকৃত মানসিকতা, সেই মানসিকতাটা তুমি সন্দেশখালির সময় কেন তুলে আনোনি? যখন সন্দেশখালির মা বোনেরা আন্দোলন করছিল, যখন শাহজাহান শেখের বিরুদ্ধে ওরা সবাই রুখে দাঁড়িয়েছিল, যখন শাহজাহান শেখকে গ্রেপ্তারের দাবি করেছিল, তখন তোমাদের এই যে মানসিকতা, তোমাদের এই যে রাজনীতি ওগুলো কোথায় ছিল? সব কি ঘরে রেখে এসেছিলে? যেদিন তোমাদের মা বোনেদের সাথে এরকম হবে সেদিন যেন তোমরা মুখ খুলতে যেও না। সেদিন যদি মুখ খোলো সাধারণ জনগণ পেঁদিয়ে পাছা লাল করে দেবে। কিন্তু লাথি একবার খেয়েছো, এরপরে পোঁতে পেঁদানি খাবে। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে, কর্ণাটকে আর অন্য রাজ্যে দেখেছি নৃশংসভাবে নারী ধর্ষণ করে তাদের মুখে প্রস্রাব পর্যন্ত করে দেওয়া হয়েছে। তৃণমূলের এই যে বিজ্ঞ বিচিওয়ালা নেতা আছেন তিনি বলছেন কর্ণাটকের কথা, তিনি উত্তরপ্রদেশ, তিনি বিভিন্ন বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গের বাইরে, তো সেই কথাগুলো টেনে আনছেন। মানে তিনি বলতে চাইছেন যে বাদবাকি রাজ্যগুলোতে হচ্ছে বলে তিনি তাদের দলের ছেলেপুলেকে দিয়ে এইরকম কাজবাজ করাচ্ছেন। তো উনার মুখে একটু লাগাম দিতে বলা হচ্ছে, যদি লাগাম না দেয় তো মানুষ মুখে লাথি মেরে মুখ ফাটিয়ে দেবে। সাধারণ জনগণের সামনে যেন এই মুখ নিয়ে তিনি না আসেন। তো বিজেপি শাসিত কোন রাজ্যে কি হচ্ছে সেটা নিয়ে যদি আমাদের পশ্চিমবঙ্গে তিনি এখানটায় এখনও পর্যন্ত রাজনীতি করেন, তিনি এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল এবং কংগ্রেস এরকম ভুলভাল সব কথা বলেন, তো মানুষ এনাকে কি করবে? আর এদের যে নরকে যে ঠাঁই হবে না, বা উনি যে কী করতে তৃণমূলে গেছেন সেটা মানুষ ভালো করেই জানে। তার ঘর সংসার চলছিল না, তিনি খেতে পাচ্ছিলেন না, তাই চোরেদের দলে গেছেন চুরি করতে এবং তার ঘরের যে মা বোনেদের ভালো মতো রাখতে। কিন্তু তিনি একটা কথা ভুলে গেছেন, কালকে ওই তৃণমূলের নেতারা ওনার মা বোনকে টেনে নিয়ে যাবে, তখন উনি বুঝতে পারবেন। সুতরাং শুভেন্দু অধিকারীর মুখে এসব কথা মানায় না। এক রাজ্য আর এক রাজ্যকে, এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে আক্রমণ করবে একটা সামাজিক ব্যাধি নিয়ে, সামাজিক অবক্ষয় নিয়ে, এই রাজনীতিকরণ বন্ধ হওয়া দরকার। আপনি আপনার বাক সংযম করুন এবং এটার একটা সামাজিক অবক্ষয়ের ঘটনায় সম্মিলিতভাবে কিভাবে বন্ধ করা যায় সেখানে কনস্ট্রাকটিভ
পার্টিসিপেশন যেটা বলে সেইটা করার দরকার। হ্যাঁ, তো তবে তোমার কথাতে আসি যে শুভেন্দু অধিকারীকে বাক সংযম করতে হবে। তো শুভেন্দু অধিকারী বিজেপির একজন নেতা ছাড়াও তার একটা পরিচয় আছে, তিনি বিরোধী দলনেতা। তিনি পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের বিরোধী দলনেতা। তিনি তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে এবং বিজেপি হতে পারে। প্রত্যেকটা যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের তিনি একজন নেতা। তো তিনি যদি একটা কথা বলেন তো তার কথা নিয়ে বা তার প্রতিবাদটাকে নিয়ে তোমরা বলবে যে বিজেপি কর্ণাটকে কী করেছে, বিজেপি উত্তরপ্রদেশে কী করেছে, বিজেপি মণিপুরে কী করেছে। তুমি যদি এটা বলো তো তুমি সামাজিক ব্যাধিটাকে তো আরও বাড়াচ্ছ। আর আমাকে একটা কথা বলো, যখন আরজি কর মেডিকেল কলেজে তোমাদের এই নিয়োগপ্রাপ্ত সিভিক পুলিশ, সেই সিভিক পুলিশ যার নামে ভুরি ভুরি পরে অভিযোগ করছো তোমরা, তো সেই সিভিক পুলিশ যখন তার নেশা করে ডিউটি করতো, যখন সে নেশা করে খোদ পুলিশের থানার এসআইয়ের গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরতো, তখন তোমাদের এই যে বাক সংযম কথাগুলো এগুলো কোথায় ছিল? এগুলো কি ঘরে মায়ের কাছে রেখে এসেছিলে, নাকি তোমাকে তোমার বাবা মা শিক্ষা দিয়ে এখানে পাঠায়নি? আসলে তোমাকে শিক্ষা দেয়নি, নাহলে কচুবনে লাথি খাওয়ার পরেও তুমি গিয়ে আবার ওই দলেই ভিড়লে। আর মানুষের যে তোমরা কতটা উপকার করো এটা প্রত্যেকটা পদক্ষেপে তোমরা কিন্তু প্রমাণ করে যাচ্ছ। তোমাদের যে অবদান পশ্চিমবঙ্গের মা বোনেদের প্রতি তার জুড়ি মেলা ভার। আর তুমি যে এই যে কথাগুলো বলছো না, তোমার মুখে অন্তত মানাচ্ছে না। তুমি মুখ ধুয়ে আসো, তোমার মুখে কেমন গন্ধ বেরোচ্ছে। আমি এইটুকু জানি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা সহ্য করেন না। একদম একদম একটা কথা, ভালো কথা বলেছো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এগুলোকে সহ্য করেন না। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যারা কলেজ থেকে বেরিয়ে গেছেন, সেই কলেজের যারা সিকিউরিটি আছে বা যারা কলেজের যারা নিরাপত্তা রক্ষী আছে তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বলেননি যারা টিএমসিপির নেতা আছে বা টিএমসিপির নেতা সেজে সবাই কলেজে গিয়ে সাধারণ ছেলে মেয়েদের উপরে অত্যাচার করবে, টর্চার করবে, রেগিং করবে, তাদেরকে বিভিন্ন রকম খারাপ কাজকর্ম করাবে এবং বিভিন্ন রকম মেয়েদেরকে খারাপ খারাপ কথা বলবে এবং তাদেরকে যেসব কথা বলবে তারা যদি রাজি না হয় তাদের অবস্থা এইরকম করবে। মুখ্যমন্ত্রী কিন্তু এইগুলো ভালো পারেন, বা ধর্ষণকে একটা ছোট ঘটনা বলে মুখ্যমন্ত্রী চালিয়ে দিতে পারেন। মুখ্যমন্ত্রীর জুড়ি মেলা ভার। উনি স্টেট পুলিশকে স্ট্রিক্টলি বলেছেন এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হ্যাভ টু ডেল্ট ভেরি ফার্মলি। আপনি এখানে ইট ছুড়ুন, যার মাথায় গিয়ে পড়বে সব তৃণমূল। সুতরাং ওইটা নিয়ে কোনো নয়। ক্রিমিনাল সেটা সব জায়গায় থাকতে পারে। বাংলার নারী নিরাপত্তা সুরক্ষিত আছে। এই মানুষটা বলতে চাইছে, মানুষ ঠিক নয়, ইনি বলতে চাইছে, ইনি নয় এ বলতে চাইছে যে বাংলায় নাকি নারী নিরাপত্তা খুব ভালো জায়গায় আছে। তো আমরা বারবার দেখছি নারী নিরাপত্তা কোন জায়গায় আছে, কলেজের ভেতরে, হসপিটালের ভেতরে এবং সন্দেশখালিতে। ওটা একটা গ্রাম ছিল, কিন্তু যখন আরজি করে একটা ঘটনা হলো তারপরে সেই এভিডেন্স লোপাট করার জন্য সেখানটায় তৃণমূলের ছেলেপুলে ডাকিয়ে ওদেরকে দিয়ে হসপিটাল ভাঙানো হলো। তো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আর তারপরে হচ্ছে এইরকম ল কলেজ যারা আইন শিখতে গেছেন তাদের অত্যাচারিত হতে হচ্ছে। মানে তৃণমূল আইনেরও ঊর্ধ্বে। তৃণমূলের নেতারা যদি বলেছে তোমাকে বিয়ে করবে তো তোমাকেই বিয়ে করবে। তুমি যদি না বলো তাহলে তোমার এইরকম পরিণতি হবে। তুমি যদি হ্যাঁ বলো তাহলে তুমি 2 দিন বা 2 মাস তার সাথে ঘর করতে পারবে। তারপর তৃণমূলের আরেকটা কোনো একজন নেত্রীকে সে ধরে চলে যাবে। ইন্ডিভিজুয়াল কেসে কিছু হয় না। এখানে মাতৃপূজা যারা করেন তারা নারীকে সম্মান করেন। নারী নিরাপত্তা নিয়ে এখানে কিছু নেই। ইন্ডিভিজুয়াল কেস কিন্তু মানুষ সজাগ আছে, এবং যদি ইন্ডিভিজুয়াল কোথাও কোনো ক্রিমিনাল হয় সেটা আমরা খুব ফার্মলি ডেল করব। একদম ভালো কথা বলেছো। যারা হচ্ছে আল্লাহর দোয়ায় যাদের জন্ম হয়নি তারা হচ্ছে দুর্ভাগ্যবান, যারা সৌভাগ্যবান তারা হচ্ছে মুখ্যমন্ত্রীর মতো জন্ম নিয়েছে, যাদের আল্লাহ দোয়া করেছে এবং ভগবানও আশীর্বাদ করেছে। কিন্তু এখানটায় আমার একটা কথা, যে নারী নিরাপত্তা যদি এখানটায় সুরক্ষিত আছে, তো আমরা দেখেছি যে কালীগঞ্জে তৃণমূল জেতার পরে যখন সকেট বোমা মেরে তামান্নার দেহটার থেকে তার প্রাণটা কেড়ে নিয়ে চলে গেল, নিথর দেহটা পড়েছিল, সেই দেহ নিয়েও তোমাদের পুলিশের রাজনীতি করতে দেখেছি। এবং সে যখন মারা গেল তার কত ঘন্টা পরে যখন মিডিয়া খবর প্রচার করলো তারপরে গিয়ে তোমাদের পুলিশ অ্যারেস্ট করলো। কত পাতেলা। 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যেই মুহূর্তে জানতে পেরেছে, কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে। পুলিশ এবং তৃণমূলের নেতারা এরা কিন্তু বলছে না যে এরা 3 জনই টিএমসিপির যুব সংগঠনের সদস্য। তাছাড়া মিডিয়া প্রচার করার পরে মিডিয়া যখন ছবি দেখাচ্ছে তখন এরা বলছে যে দল মত ধর্ম নির্বিশেষে বিচার হবে। তো আমার এখানটা একটাই প্রশ্ন, যে প্রত্যেকটা যখন খারাপ কিছু কাজ হয় প্রত্যেকটা কাজে তৃণমূলের নামটা কেন জড়ায়? বা এই রকম যারা মহিলা মন্ত্রী আছেন তৃণমূলে তারা এসে বলেন যে বিচার হবে, এটা খুব দুঃখজনক ঘটনা, এগুলো কেন বলতে হয়? বারবার বলতে হয়। তো কুণাল ঘোষ এটা বলতে বলতে তিনি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন, তাই তিনি তামান্নার কথাটা বলার পরে এখন যখন দেখছেন যে তৃণমূলের প্রত্যেকটা নেতা তারা হচ্ছে জেলে ঢুকছে আস্তে আস্তে করে, তখন ইনাকে সামনে এগিয়ে দিয়েছেন। কুণাল ঘোষ ক্লান্ত হয়ে গেছেন, তিনি এখন কোনো রকম কোনো কথা বলেননি এটা নিয়ে। তো এখন ফিরহাদ হাকিম বলতে চাইছেন যে এরা আমাদের দলের লোক নয়। তো এরা কাদের দলের লোক বা এরা কোন দল করে? এদেরকে তো কলেজের ভেতরে ঢুকতে দিয়েছে কারা? এরা কোন কারণে কলেজে ঢুকেছে? কলেজের নিরাপত্তার দায়িত্ব কার? সরকারের নয়? ওটা কি কলেজেরই দায়িত্ব?
বা পশ্চিমবঙ্গের যে নারীরা তাদের যে সুরক্ষা বা তাদের সুরক্ষার জন্য যে ব্যবস্থাগুলো সেগুলো কি নারীর বাবার? তোমাদের কোনো ব্যবস্থা নেই? তোমাদের কাজ শুধু কন্যাশ্রী, রূপশ্রী এবং ভাতাশ্রী কত রকম কত ভাতা দিয়ে সবার মুখ বন্ধ করা, এটাই তোমাদের দায়িত্ব আর কর্তব্য? লজ্জা, ঘৃণা, ভয়, এই মহিলা হয়েও এর শরীরে এতটুকু কোনো কিছু নেই, লজ্জা তো টোটালি নেই। একবারই তিনজন যার বিরুদ্ধে সে মেয়েটির অভিযোগ ছিল ধরে হাজতে রয়েছে তারা। মেয়েটির স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এই তিনটি ছেলে যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই তো করেইছে, তুলে নিয়েও আসা হয়েছে, তাদের মোবাইলও সিজ করা হয়েছে। আমরা এটাই বলি যে মেয়েটির ন্যায্য বিচার পাক। তুমি বলছো যে তুমি নাগরিক হয়ে তার পাশে আছো, কিন্তু জয়প্রকাশ মজুমদার বলছে এটা একটা ট্রমা। তো এরকম ট্রমা তো পশ্চিমবঙ্গে হাজার হাজার মানুষের মধ্যে আছে। তো প্রত্যেকটা মানুষকে ধরে ধরে জেলে ভরো, আর তৃণমূলের নেতারা দেখবে তখন পুরো খালি হয়ে যাবে। তো তোমাদের এক নেতার মুখে এক কথা, আবার দ্বিতীয় নেতার মুখে আরেক কথা, তৃতীয় নেতার মুখে আরেক কথা। তো তোমরা একটা জিনিস ভালো করেই পারো, যখন দেখবে অন্য রাজ্যে কোনো একটা কিছু ধর্ষণ বা এই জাতীয় কোনো কিছু ঘটনা ঘটবে, তখন তোমরা মুখ মুচিয়ে বলতে থাকো যেটা এরকম হয়েছে, পুলিশের এটা দোষ, এখানটা এটা ফল্ট ছিল, তাই এরকম একটা কাজ হয়ে গেল, এরকম বিভিন্ন রকমের এক্সকিউজ দাও। বা বিজেপির নেতা এটা করেছে, বিজেপির সে সেটা করেছে। কিন্তু তোমাদের যে বৈধ সন্তানগুলো, তারা যখন ধরা পড়লো, তারা ধরা পড়ার সাথে সাথেই তোমাদের কাছে তারা অবৈধ সন্তান হয়ে গেল। এটা দেখে তো সাধারণ মানুষ কেন সবাই হাসবে। তোমাদের যে সংস্কৃতি বা তোমাদের দলের যে নীতি আদর্শ বা তোমাদের দলের যে রুলস, মানে কেউ যদি ধরা পড়ে যায় কোনো খারাপ কাজ করতে গিয়ে, সঙ্গে সঙ্গে তাকে বের করে দেওয়া হয়। পার্থ চ্যাটার্জি তোমাদেরই দলের মহাসচিব ছিল। পার্থ চ্যাটার্জি মেয়েবাজি করতো, তোমরা কি কেউ জানতে না? পার্থ চ্যাটার্জি মার্কেট থেকে টাকা তুলতো। তোমাদের মুখ্যমন্ত্রী বলছে আমি কিছু জানি না। তোমাদের মুখ্যমন্ত্রী বলছে কলেজে যে এত টিএমসিপির যত প্রাক্তন ছেলেপুলে আছে সেগুলো সব কলেজের ভেতরে ঢুকে এখনও পর্যন্ত দাদাগিরি করে, জুলুমবাজি করে, চাঁদাবাজি করে, সেগুলোও বলছে মুখ্যমন্ত্রী জানে না। তো শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং দেশের আইন কানুন, এটা কোন পজিশনে নিয়ে গেছে বুঝতে পারছো তো? শুধুমাত্র 500 টাকা 1000 টাকা ভাতা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মান, ইজ্জত এবং তাদের যে সুরক্ষা সব কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ পুরো চোখ বন্ধ করে ভোট দিচ্ছে। একটা বার ভাবছে না যে তামান্নার মতো মেয়েটা যে মারা গেল, অভয়ার মতো যে মেয়েটা মারা গেল, আজকে যে মেয়েটা অভিযোগ করেছে সন্দেশখালীর মা বোনেদেরকে এতদিন ধরে অত্যাচার করা হয়েছে, সেগুলো সব কিন্তু মানুষ ভুলে যাচ্ছে। সব কিছুই যদি চক্রান্ত হয়, তাহলে এই যে তৃণমূলের নেতাদের নাম আসছে, এদেরকে যে অ্যারেস্ট করা হচ্ছে, এগুলো কোথা থেকে হচ্ছে? লজ্জা করে না? এতটুকু লজ্জা নেই? দোকান কাটা, ছোট লোকের বাচ্চা সব এগুলো। নিশ্চয় তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা, যেটা ট্রমা হয়েছে, সেটা আমরা পুরোপুরি আমাদের সহানুভূতিও বলবো না, আমরা একজন নাগরিক হিসেবেও, একজন এই সমাজে থাকি, এই দেশে থাকি, আমরা কিন্তু পুরোপুরি তার সঙ্গে রয়েছি। তৃণমূলের যুব সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, তিনি এখন পুরো লুকিয়ে বসে আছেন। তার ফেসবুক এবং তার বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমি ঘুরে এলাম, আমি একবারও দেখতে পাইনি এইসব ছেলেপুলেকে নিয়ে একটা কথা বলেছে। তো তিনি জগন্নাথ মন্দির নিয়ে গান বানাতে পারেন, তিনি বিভিন্ন রকম ডায়লগবাজি করতে পারেন, ভোটের সময় এলে তিনি মুখ্যমন্ত্রী পা চাটতে পারেন। আজকে যখন তারই বোন সমবয়সী একটা বোন, সে যখন অত্যাচারিত, সে যখন নিপীড়িত, তখন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে তার মুখ থেকে একটাও কথা বেরোচ্ছে না। তো এগুলোই কি রাজনীতি বলে? নিজেদের মা বোনেদের ইজ্জত এগুলোকে তাদের সামনে এগিয়ে দেওয়া, এগুলোকে কি রাজনীতি বলে? বা অনুব্রত মণ্ডল, তিনি যখন এইসব কথাগুলো বলেছিলেন, অনুব্রত মণ্ডলকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। পুলিশের বাপেরও সাধ্য নেই অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করবে। এগুলো সব ছোটোখাটো ছিচকে নেতা, এরা এরকম ছোটোখাটো কাজ করে, এরা অ্যারেস্ট হয়ে গেছে। কিন্তু অনুব্রত মণ্ডল যে পুরো ফোনে ডাইরেক্ট বলছে, তাকে অ্যারেস্ট করা হয়নি, উল্টে পুলিশের ওপরে কেস সাজানো হচ্ছে যে বিনা অনুমতিতে রেকর্ডিং করেছে কেন? পশ্চিমবঙ্গে তৃণমূলের এই যে ডবল গেমবাজি, এগুলো মানুষ দেখছে, কিন্তু দেখেও চুপ করে আছে। তো পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ জাগো, মুসলিম সমাজও জাগো, কেন জাগবে না? আজকে তামান্না তোমাদেরই মেয়ে, তামান্না সিপিএমের ঘরে মেয়ে নয়, তামান্না সবার মেয়ে। আজকে এই মেয়েটা যে ধর্ষিত হয়েছে, এও মুসলিমদেরই মেয়ে, হিন্দুদেরও মেয়ে। এগুলো যদি না চেঞ্জ করা যায়, বা তৃণমূলের এই যে দলের যে নীতি আদর্শগুলোকে যদি চেঞ্জ না করা যায়, সবাই যদি রাস্তায় না নামে, তাহলে কোনো দিন তোমার ঘরের ছেলেমেয়েরাও বিচার পাবে না। মুখ্যমন্ত্রী দীঘাতে আছেন সেটা আমরা জানি, কিন্তু তার মন কিন্তু কাঁদছে। তিনটে বৈধ ছেলে অবৈধ হয়ে গেল, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর প্রাণ সর্বদা কেঁদে চলেছে। তিনি সামনে হাসি রাখলে কী হবে, ভেতরটা তার অন্তরটা জ্বলে পুড়ে পুরো ছাই হয়ে যাচ্ছে। আমরা জানি, বুঝতে পারছি তার অন্তরে যে কত দুঃখ, বেদনা, যন্ত্রণা, সেগুলো সব আমরা বুঝতে পারছি। শুধুমাত্র তোমরা বুঝছো না। তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ভাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।